দৃশ্যে আপনাকে স্বাগতম। আলো নিভিয়ে হেডফোন কানে দিন, কারণ এখন শুরু হতে যাচ্ছে এমন এক ভয়ঙ্কর গল্প যা হয়তো আজ রাতের ঘুম কেড়ে নেবে আপনার। তাহলে বন্ধুরা, শুরু করা যাক। প্রিয় শ্রোতাবিন্দুরা, আরও একটি ভয়ানক গল্প নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকের গল্পটি আমাদের পাঠিয়েছেন এক বড় ভাই। তার গল্পের নাম অনুসারে ছদ্মনাম ব্যবহার করা হবে। তো গল্পটির নাম হচ্ছে লাশ ভাই অ্যাম্বুলেন্সের ভয়ানক ঘটনা। তো বন্ধুরা, সরাসরি গল্পে চলে যাওয়া যাক। আজ আমি যে ঘটনাটি আপনাদের বলতে চাচ্ছি সেটি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। আজও যখন গভীর রাতে দূরে কোথাও অ্যাম্বুলেন্স সাইরেন শুনি, আমার শরীর কেঁপে ওঠে, কারণ সেই রাতের কথা আমি কোনোদিন ভুলতে পারবো না। আমার নাম সোহেল। আমি প্রায় 6 বছর ধরে একটি বেসরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স চালাতাম। দিনে রাতে অসংখ্য রোগী দুর্ঘটনায় আহত মানুষ, এমনকি লাশও বহন করেছি। তাই ভূতপ্রেত বা অলৌকিক কিছুতে কখনো বিশ্বাস ছিল না। কিন্তু 2023 সালের শীতের এক রাত আমার সেই বিশ্বাস চিরদিনের জন্য বদলে গিয়েছিল। সেদিন রাত প্রায় 1:47। আমি হাসপাতালের গ্যারেজে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ ডিসপ্যাচ অফিস থেকে কল এলো। সোহেল ভাই, জরুরি একটা কল এসেছে। কোথায় যেতে হবে? পুরনো রেললাইন এলাকার শেষ প্রান্তে। একজন বৃদ্ধ মারা গেছেন, লাশটা গ্রামের বাড়িতে পৌঁছে দিতে হবে। আমি ঠিকানাটা লিখে নিলাম, কিন্তু ফোন রাখার আগে অফিসের লোকটা একটু থেমে গেল। একটা কথা, জি, ওই এলাকার ড্রাইভাররা সাধারণত রাতে যেতে চায় না। আমি হেসে বললাম, এসব কুসংস্কার আমাকে দিয়ে হবে না। 10 মিনিটের মধ্যে আমি অ্যাম্বুলেন্স নিয়ে বেরিয়ে পড়লাম। রাতের রাস্তা একেবারে ফাঁকা, শুধু দূরে দূরে কুয়াশা আর মাঝে মাঝে কুকুরের ডাক। প্রায় 40 মিনিট পরে আমি পুরনো রেললাইন এলাকায় পৌঁছালাম। সেখানে বিদ্যুৎ ছিল না। একটি ভাঙাচোরা টিনের বাড়ির সামনে কয়েকজন মানুষ দাঁড়িয়েছিল, তাদের মুখে অদ্ভুত নীরবতা। আমি গাড়ি থামাতেই একজন বৃদ্ধ এগিয়ে এলেন। তিনি নিচু গলায় বললেন, লাশটা খুব সাবধানে নিয়ে যাবেন। আমি মাথা নাড়ালাম। ঘরের ভেতর ঢুকে দেখলাম সাদা কাফনে মোড়ানো একটি লাশ খাটের ওপর রাখা, মুখ ঢাকা, চারপাশে সবাই কাঁদছে। আমরা 4 জন মিলে লাশটি স্ট্রেচারে তুললাম। ঠিক তখনই ঘরের এক কোণে বসে থাকা প্রায় 8 বছরের একটি ছোট্ট মেয়ে আমার দিকে তাকিয়ে বলল, চাচা, দাদুকে একা নিয়ে যাবেন না। আমি হেসে বললাম, কেন মা? মেয়েটি খুব শান্ত গলায় উত্তর দিল, কারণ উনি কখনো একা যান না। কথাটি শুনে ঘরে উপস্থিত সবাই হঠাৎ চুপ হয়ে গেল। কেউ মেয়েটিকে বকলো না, কেউ কিছু বললও না। শুধু সেই বৃদ্ধ লোকটি ধীরে ধীরে আমার দিকে তাকিয়ে বললেন, রাত 3টার আগে যদি পারেন গন্তব্যে পৌঁছে যাবেন। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কেন? বৃদ্ধ উত্তর দিলেন, শুধু আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। আমার লাশটা অ্যাম্বুলেন্সে তুললাম। আমি ড্রাইভিং সিটে বসলাম। আমার সঙ্গে সঙ্গে হাসপাতালের ওয়ার্ড বয় রফিক গাড়ি চলতে শুরু করলো। পেছনে শুধু একটি লাশ আর সামনে নির্জন রাস্তা। আমি তখনও জানতাম না সেই রাতের যাত্রী একজন নয়। রাত যখন 2:18, কুয়াশায় ঢাকা নির্জন মহাসড়কে ধরে অ্যাম্বুলেন্সটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আমি ড্রাইভিং সিটে, পাশে বসে আছে রফিক। পেছনের কেবিনে সাদা কাফনে মোড়ানো সেই বৃদ্ধের লাশ। শুরুতে সবকিছু স্বাভাবিক ছিল, শুধু ইঞ্জিনের শব্দ, মাঝে মাঝে সাইরেন তীক্ষ্ণ প্রতিদ্বন্দ্বিত। হঠাৎ ঠক একটি শব্দ, মনে হলো পিছনের কেবিন থেকে এসেছে। আমি রেয়ার ভিউ মিররে তাকালাম, কিছুই দেখা গেল না। রফিক হেসে বলল, ভাই, রাস্তা খারাপ, স্টেশন নড়ে গেছে। আমি মাথা নাড়ালাম, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার সেই শব্দ। এবার শব্দটা আরও স্পষ্ট। মনে হলো কেউ ভেতর থেকে ধীরে ধীরে দরজায় আঘাত করছে। আমার বুকের ভেতরটা ধুপ করে উঠল। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, একবার দেখিয়ে আসবি? রফিক একটু এজম্বস্ত করলো, তারপর বলল, ঠিক আছে। আমি ধীরে ধীরে পেছনের কেবিনের ছোট্ট দরজাটি খুলল। টর্চ জ্বালিয়ে ভেতরে তাকালো। আমি মিররের দিকে তাকিয়ে আছি। কয়েক সেকেন্ড পর ফিরে এসে বলল, কিছুই হয়নি, লাশ ঠিকঠাক আছে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কিন্তু রফিকের মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? সে জোর করে হাসলো, কিছু না। আমি আর কিছু বললাম না।
আরও 10 মিনিট চলার পর হঠাৎ অ্যাম্বুলেন্সের হেডলাইটের সামনে একজন মানুষ এসে দাঁড়ালো। আমি জোরে ব্রেক কষলাম, চি করে ব্রেক ধরে গেল। গাড়ি থেমে গেল। রাস্তাটির মাঝখানে দাঁড়িয়ে আছে, সাদা পাঞ্জাবি, মাথায় টুপি, মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে। আমি জানালা দিয়ে নামিয়ে বললাম, চাচা রাস্তার মাঝে দাঁড়িয়ে আছেন কেন? লোকটি কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে তার ডান হাত তুলে রাস্তার ডান পাশের একটি কাঁচা পথ দেখিয়ে দিল। রফিক ফিসফিস করে বলল, ভাই এই লোকটা কে? আমি আবার তাকালাম, কিন্তু লোকটি নেই, রাস্তা ফাঁকা, চারদিকে শুধু কুয়াশা। আমি দ্রুত গাড়ি থেকে নেমে চারপাশে খুঁজলাম, কেউ নেই। এত বড় একজন মানুষ কয়েক সেকেন্ডের কোথায় গেল? আমি আবার গাড়িতে উঠে জিপিএসে দেখলাম, স্ক্রিনে শুধু একটি লাইন লেখা, সিগন্যাল লস্ট। মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই। রফিক নিচু গলায় বলল, ভাই আমরা কি রাস্তা ভুল করেছি? আমি জানালার বাইরে তাকালাম, না, এই রাস্তা দিয়েই তো যাওয়ার কথা। তবুও চারপাশটা কেমন অচেনা লাগছে। ঠিক তখনই পেছনের কেবিন থেকে আবার শব্দ এলো, ধপ ধপ করে। মনে হচ্ছিল স্ট্রেচারের ওপর থাকা লাশটি নড়ছে। রফিক এবার আবার বসে থাকতে পারলো না। সে কাপা গলায় বলল, ভাই আমি আর একা ভেতরে যাব না। আমি গভীর নিঃশ্বাস নিয়ে গাড়ি থামালাম। দুজন একসঙ্গে পেছনে দরজা খুললাম। দরজা খোলার সঙ্গে সঙ্গে বরফের মতো ঠান্ডা বাতাস আমাদের মুখে এসে লাগলো। টর্চের আলো ফেলতেই দেখি স্ট্রেচার ঠিক জায়গায় আছে, লাশও আছে, কিন্তু সাদা কাফনের এক পাশে ধীরে ধীরে খুলে গেছে। আমি এগিয়ে গিয়ে কাফনটা ঠিক করতে হাত বাড়ালাম। ঠিক তখনই রফিক আমার হাত শক্ত করে ধরে ফেললো। তার কণ্ঠ কাঁপছে, ভাই কি? সে কাঁপতে কাঁপতে আঙ্গুল তুলে দেখালো। তাকে আমি দেখি স্ট্রেচারের নিচে দুটি মানুষের পা, কালো ধুলোয় ভরা, যেন কেউ স্ট্রেচারের নিচে শুয়ে আছে। কিন্তু আমরা তো মাত্র একটি লাশ তুলেছিলাম। আমি দ্রুত নিচে আলো ফেললাম, সঙ্গে সঙ্গে পা দুটো অন্ধকারের মধ্যে সরে গেল। মনে হলো কেউ হামাগুড়ি দিয়ে কেবিনের এক কোণে চলে গেল। আমাদের দুজনের শরীর ঠান্ডা হয়ে গেল। আমি সাহস করে পুরো কেবিনে আলো ফেললাম। কোথাও কেউ নেই, শুধু সাদা কাফনে মোড়ানো সেই লাশ। আমি দ্রুত দরজা বন্ধ করে দিলাম। আমরা আবার গাড়ি চালাতে শুরু করলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 2:54। হঠাৎ রফিক খুব আস্তে বলল, ভাই আমরা যখন লাশ তুলেছিলাম। আমি বললাম। তারপর সে শুকনো গলায় বলল, আমি শপথ করতে বলতে পারি লাশটার 2 হাত আমার বুকের ওপর রাখা ছিল। আমার বুক ধক করে উঠল। এখন? রফিক কাঁপতে কাঁপতে রিয়ার ভিউ মনিটরের দিকে আঙ্গুল তুলল। আমি তাকিয়ে দেখি পেছনের ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছে স্ট্রেচারের উপর শুয়ে থাকা লাশটির 2 হাত ধীরে ধীরে নিচের দিকে ঝুলে পড়েছে। আর ঠিক সেই মুহূর্তে ক্যামেরার একেবারে কোণায় আরও একজন মানুষ দাঁড়িয়ে থাকতে দেখা গেল। সে নিঃশব্দ, লাশটির মাথার পাশে দাঁড়িয়ে আমাদের দিকেই তাকিয়ে আছে। রফিকের কাঁপা কণ্ঠে বলা কথাটা শুনে আমার বুকের ভেতরটা ধুপ করে উঠল। আমি দ্রুত রেয়ার ভিউ মনিটরের দিকে তাকালাম। অ্যাম্বুলেন্সের পেছনে কেবিনে লাগানো ক্যামেরা লাইভে ভিডিও স্পষ্ট দেখা যাচ্ছে। স্ট্রেচারের উপর কাফনে মোড়ানো লাশটি আগের মতোই শুয়ে আছে, কিন্তু তার মাথার পাশে একজন মানুষ দাঁড়িয়ে, লম্বা, রোগা, সাদা কাপড় পরা, মুখটা অন্ধকারে ঢাকা। সে এক দৃষ্টিতে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। আমার হাত স্টিয়ারিংয়ের উপর জমে গেল। আমি ধীরে ধীরে বললাম, রফিক তুইও দেখছিস? রফিক কোনো উত্তর দিল না। তার ঠোঁট শুকিয়ে গেছে, শুধু মাথা নাড়ল। আমি সাহস করে গাড়ি রাস্তার পাশে থামালাম। ঠিক তখনই মনিটরের স্ক্রিন ঝিরঝির করতে শুরু করলো, ঝুঝি। তারপর পুরো স্ক্রিন কালো। কয়েক সেকেন্ড পর আবার ছবি ফিরে এলো, কিন্তু এবার স্ট্রেচারের পাশে কেউ নেই, শুধু লাশটা। আমি গভীর নিঃশ্বাস ফেললাম। নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, হয়তো ক্যামেরার সমস্যা, হয়তো আলো ছায়ার ভুল। ঠিক তখনই পেছনের কেবিন থেকে খুব আস্তে একটি শব্দ ভেসে এলো, ক্যাশ ক্যাশ করে। আমার শরীরের সমস্ত রক্ত যেন ঠান্ডা হয়ে গেল। রফিক ফিসফিস করে বলল, ভাই। আমি বললাম, মৃত মানুষ কি কাশি দেয়? আমার মুখ দিয়ে কোনো কথা বের হলো না। ঠিক তখনই আমার মোবাইল ফোনে বেজে উঠল।
স্ক্রিনে কোনো নম্বর নেই, শুধু লেখা আননন কলার। আমি দ্বিধায় পড়ে গেলাম। শেষ পর্যন্ত ফোনটা রিসিভ করলাম। ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর একজন বৃদ্ধ মানুষের কণ্ঠ। খুব ধীরে ধীরে বললেন, পেছনে তাকিও না। আমি অবাক হয়ে বললাম, কে বলছেন? উত্তর এলো না, শুধু আবার একই কথা, যাই শুনো, যাই দেখো, পেছনে তাকিও না। এরপর লাইন কেটে গেল। আমি আবার ফোন করতে গেলাম। আমি কল হিস্ট্রিতে গিয়ে নাম্বারটা আর কোনো অস্তিত্বই নেই। আমরা আবার গাড়ি চালাতে শুরু করলাম। রাস্তার দুপাশে এক ঘন জঙ্গল। কুয়াশা আরো ঘন হয়েছে। হঠাৎ ধাম করে উঠল পেছনের দরজার প্রচণ্ড একটা আঘাত। আমি চমকে উঠলাম। তারপর ধুম করে আরো একবার, তারপর আরেকবার, ঠিক 3বার। রফিকের ভয় কাঁদতে শুরু করলো। ভাই, গাড়ি থামান। আমি বললাম, না, এখন থামানো যাবে না, কারণ আমার মাথার বারবার সেই বৃদ্ধের কথা ঘটছিল। রাত 3টার আগে যদি পারেন গন্তব্যে পৌঁছে যাবেন। আমি ঘড়ির দিকে তাকালাম। আর মাত্র 2 মিনিট। সাইরেন নিজে থেকেই বেজে উঠল। আমি তো সাইরেন বন্ধ করে গেছিলাম, কিন্তু হঠাৎ উয়া 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 করে আমাদের সাইরেন নিজে থেকেই বেজে উঠল। আমি বারবার সুইচ অফ করলাম, কাজ হলো না। সাইরেন আরও জোরে বাজতে শুরু করলো। ঠিক তখন ওই রাস্তার 2 পাশে একের পর এক মানুষ দেখা যেতে লাগলো। 10 জন, 20 জন, হয়তো আরও বেশি। সবাই সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে। কেউ নড়ছে না, কেউ কথা বলছে না। শুধু আমাদের অ্যাম্বুলেন্স চলে যাওয়ার সময় সবাই একসঙ্গে মাথা ঘুরিয়ে গাড়ির দিকে তাকাচ্ছে। তাদের কারো মুখ দেখা যাচ্ছে না, সব মুখ কালো অন্ধকারে ঢাকা। রফিক কাঁদতে কাঁদতে কোরআনের আয়াত পড়তে শুরু করলো। আমিও বিসমিল্লাহ বলতে লাগলাম। ঘড়িতে ঠিক 3টা হওয়ার সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সের ইঞ্জিন নিজে থেকেই বন্ধ হয়ে গেল। স্টিয়ারিং শক্ত হয়ে গেল। ব্রেক কাজ করছে না। গাড়ি ধীরে ধীরে রাস্তার মাঝখানে থেমে গেল। চারদিকে নিস্তব্ধতা। এক মুহূর্তর পর পেছনের কেবিনের দরজাটা ক্যাচ করে ধীরে ধীরে নিজে থেকেই খুলে গেল। আমি আর রফিক কেউ পেছনে তাকাতে সাহস পেলাম না। ঠিক তখনই আমার কাঁধের পেছন থেকে খুব ঠান্ডা একটি নিঃশ্বাস এসে লাগলো। তারপর কর্কট কণ্ঠ খুব আস্তে বলল, তোমরা আমাকে ভুল লাশের সঙ্গে নিয়ে এসেছো। আমি বুঝতে পারলাম অ্যাম্বুলেন্সে থাকা ভয়ঙ্কর জিনিসটা সে বৃদ্ধের লাশ আমরা তুলেছিলাম, সে নয়। আমার কাঁধের ঠিক পেছনে থেকে ভেসে আসা কর্কশ কণ্ঠস্বরটি এখনো কানে বাজছে, তোমরা আমাকে ভুল লাশের সঙ্গে নিয়ে এসেছো। আমি বিশ্বাস নিতে পারছিলাম না। রফিকের অবস্থা আরো খারাপ। সে চোখ বন্ধ করে কাঁপতে কাঁপতে শুধু কালেমা পড়ছে। ঠিক তখনই অ্যাম্বুলেন্সের ভেতরে সব লাইট একসঙ্গে জ্বলে উঠলো। তারপর আবার নেমে গেল, আবার জ্বলে উঠলো। প্রতিবার আলো জ্বালার সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল পেছনের কেবিনে কিছু একটা নড়ছে। আমি ধীরে ধীরে সাহস করে রিয়ার ভিউ মিররের দিকে তাকালাম। আর যা দেখলাম, আজও সেই দৃশ্য মনে পড়লে ঘুম ভেঙে যায়। স্ট্রেচারের ওপর শুয়ে থাকা সাদা কাফনে মোড়ানো লাশটি এখন আর শুয়ে নেই। সে ধীরে ধীরে উঠে বসে আছে। তার মাথা নিচু, 2 হাত ঝুলে আছে। কাফনের ভেতর থেকে কালো রঙের আঙ্গুল বেরিয়ে এসেছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, তার সামনে দাঁড়িয়ে আছে আরও একটি অবয়ব, যাকে আমরা আগেও ক্যামেরায় দেখেছিলাম। সে স্থির হয়ে বসে থাকা লাশটির দিকে তাকিয়ে আছে। হঠাৎ সেই অবয়বটি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে ক্যামেরার দিকে তাকালো। তারপর হাসতে হাসতে শুরু করলো, কিন্তু তার মুখে কোনো ঠোঁট নেই, শুধু কালো অন্ধকার। তবুও সেই হাসির শব্দ পুরো অ্যাম্বুলেন্স প্রতিধ্বনিত হতে লাগলো। হা হা হা। হঠাৎ মনিটরের বিস্ফোরিতর মতো শব্দ বন্ধ হয়ে গেল। বাইরে কে দাঁড়িয়ে আছে? ঠিক তখনই ড্রাইভারের পাশে জানালায় 3বার টোকা পড়ল। আমি ধীরে ধীরে মাথা জানালায় ঘুরিয়ে তাকালাম। বাইরে একজন বৃদ্ধ দাঁড়িয়ে, সাদা দাড়ি, সাদা টুপি, মুখে শান্ত হাসি। আমি চিনতে পারলাম এই সেই মানুষ যিনি লাশ তোলার সময় আমাকে বলেছিলেন রাত 3টার আগে পৌঁছে যাবেন। আমি তাড়াতাড়ি দরজা খুলে বাইরে নামলাম, কিন্তু চারপাশে কেউ নেই। রাস্তা ফাঁকা, শুধু কুয়াশা। আমি অবাক হয়ে চারদিকে তাকিয়ে আছি। ঠিক তখনই পেছন থেকে রফিক চিৎকার করে উঠল, ভাই, তাড়াতাড়ি আসেন। আমি দৌড়ে পেছনের দিকে কেবিনে গেলাম। রফিক ভয়ে এক কোণে দাঁড়িয়ে আছে আর আঙ্গুল স্ট্রেচারের দিকে। আমি তাকিয়ে দেখি লাশটি আবার আগের মতো শুয়ে আছে, কিন্তু
কাফনের নিচে কিছু একটা নড়ছে। মনে হচ্ছিল ভেতরে কেউ নিঃশ্বাস নিচ্ছে। কাফনটি ধীরে ধীরে উঠছে, আবার নামছে, উঠছে, আবার নামছে, যেন একজন জীবিত মানুষ শুয়ে আছে। আমি সাহস করে কাফনের এক কোণা ধরলাম। রফিক চিৎকার করে বলল, না ভাই। কিন্তু ততক্ষণে আমি কাফন সরিয়ে ফেলেছি আর আমার হাত থেকে টর্চ পড়ে গেল। স্ট্রেচারের ওপর শুয়ে থাকা মানুষটি সেই বৃদ্ধ নন, সম্পূর্ণ অন্য একজন। চোখ দুটো খোলা, মুখে কালো দাগ আর ঠোঁটের কোণে জমে থাকা শুকনো রক্ত। এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, তারপর খুব ধীরে তার ঠোঁট নড়ল। আমার লাশ কোথায়? আমি আতঙ্কে মিশিয়ে নিয়ে গেলাম। এক মুহূর্তের মধ্যে আমার চোখ বন্ধ হয়ে গেল, খুব নিস্তব্ধ, যেন কিছুই ঘটেনি। আমি দ্রুত ডিসপ্যাচ অফিসে ফোন করলাম। অনেকক্ষণ পর লাইন পেলাম। আমি চিৎকার করে বললাম, আপনারা কোন লাশ দিয়েছেন? ওপাশ থেকে অবাক কণ্ঠ, কি হয়েছে? আমি সব খুলে বললাম। কয়েক মিনিট নীরব থাকার পর ডিসপ্যাচ অফিস বললেন, 1 মিনিট। তিনি রেকর্ডে দেখতে পেলেন। তারপর তার কণ্ঠ কেঁপে উঠল, অসম্ভব! কি হয়েছে? তিনি বললেন, আজ রাতে ওই এলাকা থেকে কোনো লাশ আনার রেকর্ডেই নেই। আমার শরীর ঠান্ডা হয়ে গেল, কিন্তু আমি তো নিজে থেকে। তিনি কথা কেটে দিয়ে বললেন, আপনি যে ঠিকানাটা বলেছেন সেই বাড়িতে গত 7 বছর ধরে কেউ থাকে না। আমার হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। আমি ধীরে ধীরে ফোনটা নামালাম, রফিকের দিকে তাকালাম। সে কাঁপছে। আমি কিছুই বলার আগেই অ্যাম্বুলেন্স FM রেডিও, যা অনেকক্ষণ ধরে বন্ধ ছিল, নিচ থেকেই চালু হয়ে গেল। কিন্তু কোনো গান নেই। একজন সংবাদ পাঠকের কণ্ঠে ভেসে এলো, আজ থেকে ঠিক 7 বছর আগে এই রাস্তায় একটি লাশবাহী অ্যাম্বুলেন্স রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিল। ড্রাইভার ও সহকারী সহ 3 জনের কোনো সন্ধান আজও পাওয়া যায়নি। আমি আর রফিক একসঙ্গে একে অপরের দিকে তাকালাম, কারণ আজকের তারিখ ঠিক সেই 7 বছর আগের ঘটনায় একই তারিখ। আর ঠিক তখনই অ্যাম্বুলেন্সের সামনে কুয়াশার ভেতর ধীরে ধীরে আর একটি অ্যাম্বুলেন্স দেখা দিল। সাদা রঙের, পুরনো মডেল, কোনো নম্বর প্লেট নেই, আর সেটি ইঞ্জিন চালু না থাকা সত্ত্বেও ধীরে ধীরে আমাদের দিকেই এগিয়ে আসছে। কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে সেই পুরনো অ্যাম্বুলেন্স। কোনো হেডলাইট নেই, কোনো সাইরেন নেই, তবুও সেটি নিজে থেকেই আমাদের দিকে এগিয়ে আসছে। আমি আর রফিক নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছি। অ্যাম্বুলেন্সটি যত কাছে আসছে ততই পরিষ্কার দেখা যাচ্ছে এরা গায়ে মরিচা ধরে পড়ছে। সামনের উইন্ডস্ক্রিন সিট লেগে আসছে, ড্রাইভারের দরজায় শুকিয়ে যাওয়া রক্তের মতো কালো দাগ। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, গাড়ির নম্বর প্লেটের জায়গায় শুধু লেখা আছে মৃত্যু পরিবহন। আমার শরীরের সমস্ত শক্তি যেন মুহূর্তে শেষ হয়ে গেল। পুরনো অ্যাম্বুলেন্সটি আমার থেকে 30 ফুট দূরে এসে থামলো। আমি চারপাশে এতটাই নীরবতার হৃদস্পন্দন শুনতে পাচ্ছিলাম। হঠাৎ ধীরে ধীরে সেটি ড্রাইভারের দরজা খুলে গেল ক্যাচ করে। ভেতর থেকে একজন নামলো, সাদা আপ্রাণে পড়া, মুখে শুকিয়ে যাওয়া রক্ত, বুকের ভেতর বামে একটা হাসপাতালের ব্যাজ ঝুলছে, কিন্তু ব্যাজের লেখাগুলো রক্তে ঢাকা। সে ধীরে ধীরে আমাদের অ্যাম্বুলেন্সের দিকে হাঁটতে শুরু করলো। তার হাঁটার ভঙ্গি স্বাভাবিক নয়, মনে হচ্ছিল তার পা ভাঙা। প্রতিটি পদক্ষেপে হাড় ভাঙার মতো শব্দ হচ্ছিল, মটমট করে। রফিক কাঁদতে কাঁদতে বলল, ভাই, ও মানুষ না। আমি কোনো উত্তর দিতে পারলাম না। লোকটি এসে আমাদের জানালার পাশে দাঁড়ালো, তারপর একটি অদ্ভুত হাসি দিল। ধীরে ধীরে বলল, তোমরাও একই ভুল করছো। আমি সাহস করে জিজ্ঞাসা করলাম, আপনি কে? সে কয়েক সেকেন্ড পর চুপ করে রইল, তারপর উত্তর দিল, আমি কামাল, এই অ্যাম্বুলেন্সের শেষ ড্রাইভার। আমার বুক কেঁপে উঠল। FM রেডিও তো সে নিখোঁজ অ্যাম্বুলেন্সের খবর শুনছিলাম, তাহলে এ কি সেই ড্রাইভার? লোকটি ধীরে ধীরে বলতে শুরু করলো, 7 বছর আগে আমিও ঠিক তোমাদের মতো একটি লাশ নিয়ে যাচ্ছিলাম। রাত 3টার আগে পৌঁছাতে পারিনি। আমি ভেবেছিলাম এটা শুধু একটা লাশ, কিন্তু আমাদের গাড়িতে উঠেছিল আরও একজন। আমি কাঁপা গলায় বললাম, কে? সে খুব ধীরে মাথা নাড়িয়ে আমাদের পেছন কেবিনের দিকে তাকালো, তারপর ফিসফিস করে বলল, সে নিজের লাশ খুঁজে বেড়ায়। ঠিক তখনই থাম করে পেছনের কেবিনের দরজায় প্রচণ্ড আঘাত, 1 বার 2 বার 3 বার। পুরনো ড্রাইভার কোনো ভয় পেল না, বরং নিচু গলায় বলল, দরজা খুলবে না। যদি সে বাইরে আসে তাহলে আর কেউ বাঁচবে না। আমি দ্রুত দরজার লক শক্ত করে দিলাম, কিন্তু
ভেতর থেকে কেউ যেন ধীরে ধীরে হাতল ঘোরাচ্ছে। কট 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 কট। রফিক চিৎকার করে কোরআনের আয়াত পড়তে শুরু করলো। আমি আবার সেই পুরনো ড্রাইভারের দিকে তাকালাম। সেবার বলল, যে বৃদ্ধের লাশ তুলছে সে মৃত নয়, আসল মৃত মানুষটি এখনো সেই বাড়িতেই আছে। আমি অবাক হয়ে বললাম, তাহলে আমরা কাকে নিয়ে এসেছি? লোকটি উত্তর দিল না, শুধু বলল, তোমাদের হাসপাতাল 7 বছর আগে একটা বড় ভুল করেছিল। সেদিন 2টা লাশ বদলে গিয়েছিল। তারপর থেকেই প্রতি 7 বছরে একজন নতুন ড্রাইভার ডেকে আনা হয়। আমার হাত পা অবশ হয়ে গেল। আজ 7 বছর পূর্ণ হয়েছে। তাহলে পরের শিকার কি আমি? হঠাৎ রফিক কাঁপা গলায় বলল, ভাই। আমি তাকালাম। সে সামনে উইন্ডশিল্ডের দিকে আঙ্গুল তুলল। আমি ধীরে ধীরে তাকিয়ে দেখি সামনে কাছে কুয়াশার উপর ভিজে থেকে লেখা ফুটে উঠছে, একটি অক্ষর আর একটি, তারপর পুরো। একজনের রেখে যেতে হবে। আমি আতঙ্কে পিছিয়ে এলাম। ঠিক তখনই পেছনের কেবিন থেকে একটি বিকট চিৎকার ভেসে এলো, আমার লাশ ফিরিয়ে দাও। একই সঙ্গে পেছনের দরজায় একটি নিজে থেকেই খুলে গেল। ধীরে ধীরে দরজাটি খুলতে শুরু করলো, আর ভেতরের অন্ধকার থেকে একটি কালো হাত ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো। পেছনের কেবিনের দরজাটি ধীরে ধীরে খুলছে, ক্যাচ ক্যাচ করে। অন্ধকার ভেতর থেকে বেরিয়ে এলো একটি কালো পোড়া হাত। হাতটি মানুষের মতো হলেও অস্বাভাবিক লম্বা। আঙ্গুলগুলো চিকন লম্বা, নখগুলো কয়েক ইঞ্চি লম্বা। সেই নখের ডগা থেকে কালো রক্তের মতো তরল মাটিতে পড়ছে। আমি আর রফিক ভয়ে নিঃশ্বাস নিতে পারছিলাম না। ঠিক তখনই সেই পুরনো অ্যাম্বুলেন্সের ড্রাইভার কামাল জোরে চিৎকার করে বলল, চোখ নামিয়ে রাখো, ওর দিকে তাকিও না। আমি সঙ্গে সঙ্গে উঁচু নিচু করে ফেললাম, কিন্তু রফিক সে ভয়ে স্থির হয়ে তাকিয়েই রইল। মাত্র কয়েক সেকেন্ড, তারপরই রফিকের মুখের অভিব্যক্তি বদলে গেল। সে আর ভীত রইল না, বরং অদ্ভুতভাবে হাসছে। খুব ধীরে বলল, ও আমাকে ডাকছে। আমি তার হাত শক্ত করে ধরলাম। রফিক নিজেই হুঁশায়। আমি আমার হাত ঝটকা দিয়ে সরিয়ে দিলাম। তার চোখ দুটো সম্পূর্ণ কালো হয়ে গেছে, কোনো সাদা অংশ নেই। তারপর সে ধীরে ধীরে অ্যাম্বুলেন্সের পেছনের দরজার দিকে হাঁটতে শুরু করলো। আমি তাকে ধরে রাখার চেষ্টা করলাম, কিন্তু এত শক্তি যেন তার শরীরে কখনো ছিলই না। কামাল দৌড়ে এসে আমার হাতে একটি ছোট্ট তাবিজ দিল। সে কাঁপতে কাঁপতে বলল, ওর আসল নাম মুখে আনবে না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কার? সে চারদিকে তাকিয়ে খুব নিচু গলায় বলল, যে নিজের লাশ খুঁজছে, তার নাম উচ্চারণ করলেই সে তোমার উপর অধিকার পেয়ে যাবে। কথা শেষ হওয়ার আগেই অ্যাম্বুলেন্সের ভেতর থেকে ভেসে এলো একটি ভারী কণ্ঠ। কামাল। পুরনো ড্রাইভার কেঁপে উঠল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে ফিসফিস করে বলল, সে আমার নাম জানে। হঠাৎ চারপাশের কুয়াশা সরে যেতে লাগলো। রাস্তার পাশে যা দেখা গেল তাতে আমার বুক কেঁপে উঠল। একটি, দুটি, তিনটি, মোট 7টি কবর, সবগুলো নতুন। প্রতিটি কবরে একটি করে অ্যাম্বুলেন্সের নম্বর লেখা। আমি আলো ফেলতেই শেষ কবরটি লেখা স্পষ্ট হয়ে উঠল, আমাদের অ্যাম্বুলেন্সের নম্বর। আমার হাত কাঁপতে লাগলো। আমি ফিসফিস করে বললাম, এটা অসম্ভব। কামাল ধীরে বলল, অসম্ভব নয়, এটা এখনো খালি আছে, কারণ সিদ্ধান্ত এখনো হয়নি। ঠিক তখন পেছনের কেবিন থেকে সেই কর্কশ কণ্ঠ আবার শোনা গেল, একজন থেকে যাবে। রফিক হঠাৎ থেমে গেল। তারপর আমার দিকে তাকালো, কিন্তু রফিকের চোখ নয়, অন্য কারো চোখ। সে হাসতে বলল, সোহেল ভাই, আপনি যাবেন নাকি আমি? আমার বুকের ভেতরটা জমে গেল। আমি বুঝলাম, যেই হোক, সে আর রফিক নেই। কামাল হঠাৎ চিৎকার করে বলল, গাড়ি চালু করো। সামনে 1 কিলোমিটার দূরে একটি পুরনো মসজিদ আছে। ফজরের আজান শুরু হওয়ার আগেই সেখানে পৌঁছাতে পারলে হয়তো বাঁচবে। আমি দ্রুত ইগনিশনের চাবি ঘোরালাম। কয়েকবার চেষ্টা করার পর ইঞ্জিন চালু হয়ে গেল। আমি পুরো গতিতে গাড়ি চালাতে শুরু করলাম, কিন্তু গাড়ির ভিউ মনিটরের দিকে তাকাতেই দেখি পেছনের কেবিনে আর একটি লাশ নেই। 2টি স্ট্রেচার, একটিতে কাফনে মোড়ানো সেই রহস্যময় দেহ, আর অন্যটিতে আমি নিজেই শুয়ে আছি, আমার মুখ সাদা কাপড়ে ঢাকা। ঠিক তখনই আমার কানে ভেসে এলো ফজরের আজানের প্রথম ধ্বনি, আর একই মুহূর্তে পেছন থেকে এক কর্কশ কণ্ঠ গর্জে উঠল, আজান শুরু হয়েছে, এখন দেখা যাক কে জীবিত আর কে মৃত।
ফজরের আজানের প্রথম ধ্বনি চারদিকে ভেসে উঠতেই মনে হলো পুরো পরিবেশ বদলে যেতে শুরু করেছে। কুয়াশার ঘন স্তর ধীরে ধীরে পাতলা হচ্ছে, কিন্তু অ্যাম্বুলেন্সের ভেতরে ঠান্ডা বাতাস আরো ভারী হয়ে উঠল। আমি স্টিয়ারিং শক্ত করে ধরে আছি। স্পিড মিটারে 90 কিলোমিটার, তবুও মনে হচ্ছে গাড়িটার সামনে এগোচ্ছে না, যেন অদৃশ্য কোনো শক্তি আমাদের পেছন দিক থেকে টেনে ধরেছে। আমি আরেকবার রেয়ার ভিউ মনিটরের দিকে তাকালাম। আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। দুটি স্ট্রেচারে একটি এখনো খালি, অন্যটিতে শুয়ে আছে আমি নিজেই, সাদা কাফনে মোড়ানো, মুখের ওপর কাপড়। ঠিক তখনই সেই কাফনে মোড়ানো দেহটি ধীরে ধীরে নিজের হাত তুলল আর মুখের ওপর কাপড় সরিয়ে দিল। আমি নিজেই মুখে দেখতে পারলাম, কিন্তু চোখ দুটি সম্পূর্ণ কালো। তারপর মনিটরের ভেতরের আমি ধীরে ধীরে হাসলো। স্ক্রিনের দিকে আঙ্গুল তুলে বলল, তুই দেরি করে ফেলেছিস। হঠাৎ পুরো মনিটর কালো হয়ে গেল। পাশে সামনে গতিতে চলতে থাকা পুরনো অ্যাম্বুলেন্সের জানালা খুলে গেল। কামাল চিৎকার করে বলল, শোনো, ও তোমার ভয় থেকে শক্তি পায়, ভয় পেলে তুমি হারবে। আমি জিজ্ঞেস করলাম, তাহলে কি করব? সে উত্তর দিল, আল্লাহকে স্মরণ করো, আর কোনো অবস্থাতেই পেছনে তাকাবে না। ঠিক তখন ওই পুরনো অ্যাম্বুলেন্সটি ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল, যেন কোনোদিন ছিলই না। আমার পাশে বসে থাকা রফিক অনেকক্ষণ চুপ করে রইল। হঠাৎ খুব স্বাভাবিক গলায় বলল, সোহেল ভাই। আমি স্বস্তি পেলাম। রফিক, তুই ঠিক আছিস? সে ধীরে ধীরে আমার দিকে তাকালো, তার চোখ অস্বাভাবিক। আমি বললাম, আলহামদুলিল্লাহ। কিন্তু পরের মুহূর্তে সে হাসতে শুরু করলো। সেই হাসি মানুষের নয়। একই সঙ্গে দুটি কণ্ঠ বের হতো তার মুখ থেকে, একটি রফিকের আর একটি সেই কর্কশ কণ্ঠ। সে অনেক আগেই চলে গেছে। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি বুঝলাম আমার পাশে বসে থাকা মানুষটা আর রফিক নয়। দূরে একটি ছোট্ট মসজিদের মিনার দেখা গেল। আজানের শব্দ আরো পরিষ্কার শোনা যাচ্ছে। আমি পুরো শক্তি দিয়ে অ্যাক্সিলারেটর চাপলাম। অ্যাম্বুলেন্সটি মসজিদের সামনে এসে থামলো। আমি দরজা খুলে দৌড় দিলাম। ঠিক তখনই পেছন থেকে কেউ আমার নাম ধরে ডাকলো, সোহেল। আমি থেমে গেলাম। মনে পড়লো কামালের কথা, পেছনে তাকাবে না। আমি দাঁত চেপে সামনে এগিয়ে গেলাম। মসজিদের প্রধান ফটকে পৌঁছাতেই পেছন থেকে প্রচণ্ড বিকট চিৎকার শোনা গেল। মনে হলো পুরো আকাশ কেঁপে উঠল। মসজিদের ভেতর থেকে একজন বৃদ্ধ ইমাম দ্রুত বেরিয়ে এলেন। তিনি আমার মুখের দিকে একবার তাকিয়েই সব বুঝে গেলেন। তিনি বললেন, তুমি লাশবাহী গাড়ি নিয়ে এসেছো। আমি অবাক হয়ে মাথা নাড়ালাম। তিনি সঙ্গে সঙ্গে বললেন, গাড়ির কাছে যাবে না। আজানের আগে যা তোমার সঙ্গে এসেছে, আজানের পর সে জায়গায় প্রবেশ করতে পারবে না। আমি হাঁপাতে হাঁপাতে সব ঘটনা খুলে বললাম। ইমাম সাহেব কয়েক মুহূর্ত চুপ করে রইলেন। তারপর বললেন, তোমরা এমন এক আত্মার মুখোমুখি হয়েছ যার দাফন কখনো সম্পূর্ণ হয়নি। সে নিজের দেহ খুঁজছে আর ভুল মানুষদের সঙ্গে ফিরে আসছে। আমরা সবাই মিলে মসজিদের বারান্দা থেকে অ্যাম্বুলেন্সটির দিকে তাকিয়েছিলাম। গাড়িটি সম্পূর্ণ স্থির, কোনো শব্দ নেই। হঠাৎ পেছনের কেবিনের দরজা ধীরে ধীরে খুলে গেল। সাদা কাফনে মোড়ানো লাশটি নিজে থেকেই স্ট্রেচার থেকে নেমে দাঁড়ালো। তারপর ধীরে ধীরে রাস্তা পার হয়ে কুয়াশার দিকে হাঁটতে শুরু করলো। কিন্তু ভয়ঙ্কর বিষয় ছিল, তার পেছনে আরেকজন হাঁটছে। সে রফিক, মাথা নিচু, ধীরে ধীরে সেই কাফনে মোড়ানো দেহটির পেছনে হেঁটে যাচ্ছে। আমি চিৎকার করে উঠলাম, রফিক! কিন্তু সে একবারও ফিরে তাকালো না। কুয়াশার মধ্যে ঢুকে একজন অদৃশ্য হয়ে গেল। ইমাম সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, আজ তাকে আর ফিরিয়ে আনা যাবে না। ঠিক তখনই অ্যাম্বুলেন্সের ড্যাশবোর্ড থেকে রাখা ওয়াকিটকি নিজে থেকেই চালু হয়ে গেল। স্ট্যাটিক শব্দের মাঝে একটি শব্দ ভেসে এলো, ডিসপ্যাচ টু ইউনিট 12, আরেকটি লাশ সংগ্রহ করতে হবে, লোকেশন একই। আমি হতবাক হয়ে ড্যাশবোর্ডের দিকে তাকিয়ে রইলাম, কারণ আমাদের অ্যাম্বুলেন্সের ইউনিট নম্বরও ছিল ইউনিট 12। মসজিদের বারান্দায় দাঁড়িয়ে আমি স্তব্ধ হয়ে গেলাম। ওয়াকিটকির ভেতর থেকে ভেসে আসা কণ্ঠটি বারবার একই কথা বলছে, ডিসপ্যাচ টু ইউনিট 12, নতুন লাশ সংগ্রহ করতে হবে, লোকেশন একই। আমি কাপা হাতে ওয়াকিটকি তুলে নিলাম। হ্যালো, আমি সোহেল বলছি। কে কথা বলছে? কোনো উত্তর নেই, শুধু তীব্র ঝরঝর শব্দ। তারপর আবার সেই একই কণ্ঠ, ড্রাইভার পরিবর্তন নিশ্চিত করছে। আমার বুকের ভেতর কেঁপে উঠল। ড্রাইভার পরিবর্তন, এর মানে কি?
বৃদ্ধ ইমাম সাহেব আমার হাত থেকে ওয়াকিটকি নিয়ে বন্ধ করে দিলেন। তিনি নিচু গলায় বললেন, সব প্রশ্নের উত্তর জানতে চেও না। আমি বললাম, কিন্তু রফিক। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, যাকে তুমি কুয়াশার মধ্যে যেতে দেখেছো সে হয়তো রফিক ছিল, আবার নয়তো ছিল না। আমি হতভম্ব হয়ে গেলাম। তিনি মসজিদের ভেতর গিয়ে একটি পুরোনো কাঠের আলমারি খুললেন। ভেতর থেকে একটি মোজা রেজিস্টার বের করলেন। বইটির পাতাগুলো হলুদ হয়ে গেছে। প্রথম পাতায় লেখা, লাশবাহী গাড়ির অস্বাভাবিক ঘটনাসমূহ। আমি অবাক হয়ে বইটি খুললাম। বইয়ের প্রতিটি পাতায় একটি করে ঘটনার বিবরণ। 1981, 1995, 2002, 2009, 2016। সব ঘটনার বর্ণনা একই। মধ্যরাতে লাশবাহী অ্যাম্বুলেন্স, অদৃশ্য যাত্রী, আর শেষ একজন ড্রাইভার সহকারী নিখোঁজ। আমি দ্রুত শেষ পাতাটি খুললাম, যেখানে আজকের তারিখ, কিন্তু আমাদের ঘটনার বিবরণ ইতিমধ্যেই লেখা। বিস্ময়ের বিষয়, এটা কে লিখেছে? ইমাম সাহেব শান্ত গলায় বললেন, আমি লিখিনি। তাহলে? তিনি ধীরে উত্তর দিলেন, প্রতি ঘটনার আগে থেকেই বইয়ে তা লেখা হয়ে যায়। আমার শরীর শীতল হয়ে গেল। ঠিক তখনই আমার মোবাইল বেজে উঠল। হাসপাতাল ডিসপ্যাচ অফিস। আমি দ্রুত রিসিভ করলাম। ওপাশ থেকে উদ্বিগ্ন কণ্ঠ, সোহেল ভাই, আপনি কোথায়? আমি বললাম, আমি মসজিদে। লোকটি অবাক হয়ে বলল, মসজিদে মানে? আমি তো লাশ নিয়ে বের হয়েছিলাম। কয়েক সেকেন্ড নীরবতা। তারপর সে বলল, আপনি তো রাত 2টার পর আর হাসপাতাল থেকেই বের হননি। আমি স্তব্ধ। কি বলছেন? সিসিটিভিতে দেখা যাচ্ছে আপনি অ্যাম্বুলেন্সে উঠেছিলেন ঠিকই, কিন্তু গাড়ি গ্যারেজ থেকে 1 ইঞ্চিও বের হয়নি। আমার হাত কাঁপতে শুরু করলো। যদি আমি হাসপাতাল ছেড়েই না দেখি, তাহলে এতক্ষণ কোথায় ছিলাম? আমি দৌড়ে মসজিদের বাইরে এলাম। যেখানে আমাদের অ্যাম্বুলেন্স দাঁড়িয়েছিল সেখানে কিছুই নেই। না আমার গাড়ি, না সেই পুরনো অ্যাম্বুলেন্স, না রফিক। শুধু ভেজা মাটির উপর 2টি স্ট্রেচার চাকার দাগ। দাগগুলো মসজিদের সামনে এসে শেষ হয়েছে। এরপর কোনো চিহ্ন নেই, যেন গাড়ি দুটো বাতাসে মিলিয়ে গেছে। ইমাম সাহেব আমার কাঁধে হাত তুলে বললেন, আজ তুমি বেঁচে ফিরেছ, কিন্তু গল্প এখানেই শেষ নয়। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। তিনি মসজিদের ভেতর থেকে একটি পুরনো অ্যাম্বুলেন্সের চাবি এনে আমার হাতে দিলেন। চাবির রিংয়ে লেখা ইউনিট 13। আমি বিস্ময়ে বললাম, এটা আমাকে কেন দিচ্ছেন? তিনি ধীরে ধীরে বললেন, কারণ আগামী যাত্রার ড্রাইভার তুমি নও, কিন্তু সে তোমাকে খুঁজে নেবে। ঠিক তখনই দূরে কুয়াশার ভেতর আরও একটি অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা গেল। উ আ উ আ উ আ। কিন্তু আশ্চর্যের বিষয়, চারপাশে কেউ সেই শব্দ শুনতে পেল না। শুধু আমি শুনছিলাম। আর আমার হাতের চাবিটি ধীরে ধীরে বরফের মতো ঠান্ডা হয়ে উঠছিল। ভোরের আলো ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়ছে, কিন্তু আমার হাতের মুঠোয় ধরা ইউনিট 13 লেখাটি, চাবিটা এখনো বরফের মতো ঠান্ডা। আমি বারবার নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম সবকিছু হয়তো দুঃস্বপ্ন ছিল, কিন্তু চাবিটা বাস্তব। ইমাম সাহেব বাস্তব। আমি রফিক, সেও কোথায়? সকাল 8টার দিকে আমি হাসপাতালে পৌঁছালাম। গ্যারেজে ঢুকেই অবাক হয়ে গেলাম। আমাদের অ্যাম্বুলেন্সটি ঠিক আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। গাড়ির দরজা বন্ধ, ইঞ্জিন ঠান্ডা। মনে হচ্ছে যেন সারা রাত একবারও চালানো হয়নি। ডিসপ্যাচ অফিস আমাকে দেখে দৌড় দিল, সোহেল ভাই, আপনি ঠিক আছেন? আমি বললাম, রফিক কোথায়? লোকটা অবাক হয়ে বলল, রফিক তো গতকাল থেকেই ছুটিতে, সে তো হাসপাতালে আসেনি। আমার মাথায় যেন বাজ পড়লো। আমি চিৎকার করে বললাম, অসম্ভব, সারা রাত তো সে আমার সঙ্গেই ছিল। অফিসার সিসিটিভির রুমে নিয়ে গেল। রাত 1:52 ফুটেজ চালানো হলো। আমি স্পষ্ট দেখলাম আমি একাই অ্যাম্বুলেন্সে উঠেছি, চারপাশে কেউ নেই। সারা রাত আমার পাশে যে বসেছিল সে কে? হাসপাতালে পুরনো মেকানিক করিম চাচা চুপচাপ সব কথা শুনলেন। তারপর ধীরে ধীরে বললেন, তুমি কি ইউনিট 13 চাবি পেয়েছো? আমি চমকে উঠলাম, আপনি কিভাবে জানলেন? তিনি নিঃশ্বাস নিলেন, কারণ তিনি 30 বছর আগে আমিও ওই চাবি দেখছিলাম। আমি তার আগে বসলাম। তিনি বলতে শুরু করলেন, এই হাসপাতালে প্রথম অ্যাম্বুলেন্সের নাম ছিল ইউনিট 13। এক ঝড়ের রাতে একটি লাশ নিয়ে বের হয়েছিল। ড্রাইভার, ওয়ার্ড বয় আর লাশ, 3 জনই নিখোঁজ। শুধু 3 দিন পরে অ্যাম্বুলেন্সটা ফিরে এসেছে, কিন্তু গাড়ির ভেতরে কেউ ছিল না। করিম চাচা আমাকে হাসপাতালের পেছন দিকে একটু পুরনো গুদামে নিয়ে গেলেন। জায়গাটা বহু বছর ধরে বন্ধ, ধুলো জমে আছে, মাকড়সার জাল। তিনি একটি মরিচে ধরা তালা খুললেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। টর্চ চালিয়ে দেখা
এক কোণে একটি পুরনো অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, গায়ের কালো ধোয়া জমে আছে, সামনে কাঁচা ভাঙা আর দরজার দ্বারে লেখা ইউনিট 13। আমার বুক কেঁপে উঠল। আমি তো ভেবেছিলাম এই গাড়ি বহু বছর আগেই হারিয়ে গেছে। আমরা দরজা খুলতে ড্রাইভারের সিটের ওপরে একটি পুরনো ডায়েরি পেলাম। ডায়েরির প্রথম পাতায় লেখা ড্রাইভার কামাল উদ্দিন। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। এটাই কি সেই কামাল? আমি পড়তে শুরু করলাম। শেষ লেখা ছিল, আজ রাত 3টায় পৌঁছে দিতে হবে, যদি না পারি তাহলে আমাদের সঙ্গে আরও একজন উঠবে। এরপরের পাতা রক্তে ভিজে গেছে। শুধু নিচু একটি বাক্য পড়া হচ্ছে, যে একবার ইউনিট 13 চালায় সে আর কখনো একা থাকে না। তখনই আমার পকেটের মোবাইল বেজে উঠল। স্ক্রিনে কোনো নাম্বার নেই। আমি রিসিভ করলাম। পাশ থেকে খুব পরিচিত একটি কণ্ঠ ভেসে এলো, সোহেল ভাই। আমি চমকে উঠলাম, রফিক? পাশ থেকে উত্তর এলো, আমি রফিক না, আমি সেই মানুষ যার লাশ কখনো ভুল জায়গায় পড়ে আছে। তারপর কয়েক সেকেন্ড নীরবতা। হঠাৎ কর্কশ গলায় সে বলল, আজ রাত 12টায় ইউনিট 13 আবার বের হবে, আর এবার ড্রাইভার তুমি। লাইন কেটে গেল। ঠিক সেই মুহূর্তে আমার হাতে ধরা ইউনিট 13 এর একটি চাবিটি নিচ থেকেই ঘুরে উঠল, আর গুদামের অন্ধকারে দাঁড়িয়ে থাকা পুরনো অ্যাম্বুলেন্সটির হেডলাইন দুটো নিজে থেকেই জ্বলে উঠল। সেই সাদা আলো সরাসরি আমার চোখে এসে পড়ল, আর ভেতর থেকে ধীরে ধীরে শোনা গেল, দরজা খুলে ওঠো। রাত ঠিক 12টা। হাসপাতালে পুরনো গ্যারেজের ভেতর দাঁড়িয়ে আছে ইউনিট 13। চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ পুরনো অ্যাম্বুলেন্সের হেডলাইট নিজে থেকে জ্বলে উঠল। ইঞ্জিন বন্ধ, তবুও গাড়ির ভেতর থেকে আস্তে আস্তে ভেসে আসছে, উঠে পড়ো। আমি ভয়ে কয়েক কদম পিছিয়ে গেলাম। ঠিক তখনই আমার কাঁধে একটি হাত রুলল। পেছনে ফিরে দেখি সেই বৃদ্ধ ইমাম সাহেব, তার সঙ্গে করিম চাচাও আছেন। ইমাম সাহেব শান্ত গলায় বললেন, আজ রাতেই সব কিছু শেষ হবে। আমি কাঁপা গলায় বললাম, কিন্তু আমি কি করব? তিনি বললেন, ভয় পেও না, সত্যের মুখোমুখি হও। করিম চাচা একটি পুরনো হাসপাতালের রেজিস্টার আমার হাতে দিলেন। সেখানে লেখা ছিল, 7 বছর আগে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়, কিন্তু ভুলবশত তার লাশের পরিচয় বদলে যায়। অন্য একটি পরিবারের কাছে ভুল লাশ দাফন হয়ে যায়, আর আসল মৃতদেহটি হাসপাতালের মর্গে থেকে রহস্যজনকভাবে হারিয়ে যায়। করিম চাচা বললেন, সে আত্মাই নিজের দাফনের অপেক্ষায় আছে। ইমাম সাহেব দোয়া পরে আমাকে একটি ছোট্ট কুরআন শরীফ দিলেন। আমি বুকের কাছে ধরে ইউনিট 13 এর ড্রাইভিং সিটে বললাম। অবাক করার মতো বিষয়, আমি চাবি ঘোরাইনি, তবুও ইঞ্জিন নিজে থেকে চালু হয়ে গেল। ড্যাশবোর্ডে একটি লাল জ্বলে উঠল। সেখানে লেখা, গাড়িটি ধীরে ধীরে নিজে থেকে চলতে শুরু করলো। আমি শুধু স্টিয়ারিংয়ে ধরে বসে আছি। রাস্তা ফাঁকা, কুয়াশা আগের চেয়েও ঘন। পুরনো রেল লাইনের কাছে পৌঁছাতেই রাস্তার মাঝখানে একজন মানুষ দাঁড়িয়ে থাকতে দেখলাম। সাদা কাফন পরা, মুখে শান্ত হাসি। এবার তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। এমন কোনো ভয়ঙ্কর চেহারা নয়, বরং গভীর কষ্টের ছাপ। তিনি ধীরে ধীরে বললেন, আমি কাউকে মারতে চাইনি, আমি শুধু আমার কবর খুঁজছিলাম। আমার বুক ভারী হয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? তিনি উত্তর দিলেন, আমি একজন অচেনা মানুষ, আমার নাম মৃত্যুর পরেও কেউ খোঁজেনি। ঠিক তখনই ইমাম সাহেব ও গ্রামের কয়েকজন মানুষ সেখানে পৌঁছে গেলেন। হাসপাতালে পুরনো রেকর্ড এবং পুলিশের নথি মিলিয়ে সবশেষে সেই অজ্ঞাত ব্যক্তির প্রকৃত পরিচয় জানা গেল। পরদিন সকালে ইসলামী নিয়ম অনুযায়ী তার দাফন সম্পূর্ণ করা হলো। দাফনের সময় হঠাৎ কয়েকদিন ধরে থাকা ঘন কুয়াশা সরে গেল। দূরের আকাশে সূর্যের আলো ফুটে উঠল। আমি অনুভব করলাম বহু বছরের অপেক্ষার অবসান ঘটেছে। দাফন শেষে আমি কবরস্থান থেকে বের হচ্ছি। হঠাৎ পেছন থেকে পরিচিত কণ্ঠ, সোহেল ভাই। পেছনে তাকিয়ে দেখি রফিক দাঁড়িয়ে আছে, ক্লান্ত কিন্তু সম্পূর্ণ সুস্থ। সে বলল, আমি কিছুই মনে করতে পারছি না, শুধু মনে আছে কেউ আমাকে অন্ধকারের ভেতর দিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিল। তারপর আজানের শব্দ, সব অন্ধকার মিলিয়ে যায়। আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম। 1 সপ্তাহ পরে হাসপাতালে গ্যারেজে গেলাম। ইউনিট 13 আর সামনে নেই। করিম চাচা বললেন, সকালে এসে দেখি গাড়িটা উধাও। আমরা অনেক খুঁজলাম, কোথাও পেলাম না, কিন্তু গ্যারেজের মেঝেতে একটি পুরনো চাবি
পড়েছিল। সেই চাবির রিংয়ে আর ইউনিট 13 লেখা নেই, শুধু একটি শব্দ খোদাই করা, সমাপ্ত। আমি চাবিটি মসজিদের ইমাম সাহেবের হাতে তুলে দিলাম। তিনি মৃদু হাসলেন। সবচেয়ে বড় শিক্ষা কি জানো? আমি মাথা নাড়ালাম। তিনি বললেন, মৃতদেহ সম্মান করো, তাদের অধিকার আদায় করো, আর আল্লাহর উপর ভরসা রাখো। অন্ধকার যত গভীরই হোক, সত্য একদিন প্রকাশ পায়। আমি আকাশের দিকে তাকালাম। সেদিনের পর থেকে যখন গভীর রাতে কোনো অ্যাম্বুলেন্স সাইরেন শুনি, আমার আর ভয় লাগে না, বরং মনে হয় হয়তো কোনো মানুষ তার জীবনের শেষ যাত্রী যাচ্ছে। আমি নীরবে তার জন্য দোয়া করি। আর আজকের গল্পটা বন্ধুরা এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ। আজকের গল্প এখানেই শেষ। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান, আর এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে ভূত বক্স অফিসকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনে রাখবেন, ভয় কখনো গল্পে সীমাবদ্ধ থাকে না। আবার দেখা হবে পরবর্তী ভৌতিক গল্পে।